পরের পয়েন্ট যেটা লিখেছি আমি, সেটা হচ্ছে যে আনুমানিক যে আনুমানিক ইনফরমেশনের বিলাসিতা আর প্রত্যক্ষ জ্ঞানের সুধা স্বপ্রবাহমান। এই কথাটা আমি একটু আগেও বললাম যে আনুমানিক জ্ঞান দিয়ে কখনো কোনো কিছু করা যায় না। মানে আপনি কোনো একটা বই পড়লেন, পড়ে আপনি ইনফরমেশনটা নিয়ে নিলেন, ঠিক আছে? এরপর ওর উপরে যদি আপনি কাউকে জ্ঞান দিতে শুরু করেন যে জানিস এই জিনিসটা এইটা হয়, এই জিনিসটা ওইটা হয়, তার কোনো ভ্যালু থাকে না। আর আপনার কথাটা বিশ্বাসযোগ্যও হবে না, কারণ আপনি সেটা জাস্ট একটা ইনফরমেশন হিসেবে নিয়েছেন এবং ক্যারি আউট করে আপনার মানে পরের জনকে দিচ্ছেন। আপনি প্রত্যক্ষ ধারণা করেননি সেই জ্ঞানটাকে। প্রত্যক্ষ ধারণা যতক্ষণ আপনি না করবেন, আপনার কথার মধ্যে সেই জিনিসটা ফুটে উঠবে না। আপনি যখনই বলতে যাবেন, লোকে আপনাকে খণ্ডন করে আপনাকে মিথ্যাবাদী বলতে পারে। কিন্তু যতক্ষণ না আপনি যতক্ষণ আপনি পরোক্ষ জ্ঞানের আহ, বিলাসিতা করে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে কেউ সম্মান দেবে না, আপনার কথা শুনতেও কেউ পছন্দ করবে না, এটা বলে আমি মনে করি। তো আহ, মানে এখন এখন আপনারা অনেকে মনে হতে পারে, মানে আমিও প্রথমে প্রথমে ভাবছিলাম যে আমি যে এরকম করে বলবো বইয়ের ব্যাপারটা, তো লোকে তো এই ব্যাপারটা আমাকেও বলবে যে তুইও তো ভাই জাস্ট পরোক্ষ জ্ঞান নিয়ে লোককে জ্ঞান দিচ্ছিস। তো ব্যাপার হচ্ছে, তারপরে আমি ভেবে দেখলাম যে আমি জ্ঞান দিতে এখানে আসিনি। আপনারা আমি যে কথাগুলো বলছি সেগুলোকে জ্ঞান ভাবে একদমই নেবেন না, কারণ আমি জ্ঞান দিতে আসিনি, আমি জ্ঞান দেওয়ার যোগ্যও নই। আমি খুব ছোট বয় মানে মাঝবয়সী একটা ছেলে, আমি কলেজে পড়ি, আর আমার জ্ঞান দেওয়ার কোনো যোগ্যতা এখনো হয়ে ওঠেনি। আমি জাস্ট যেই জিনিসগুলো পড়েছি, যেটা বুঝেছি আহ, নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে যদি আপনাদের সঙ্গে আমার মনোভাব মেলে তাহলে খুব ভালো হবে, বা আমার যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো শুনে যারা বই পড়ে না বা আমার ছোট ভাই বোন যারা আছে তারা যদি কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, তাহলে খুব ভালো লাগবে আমারও। আর আমার যদি খুব ভুল ধরে দিতে পারে, তাহলে আরও বেশি খুশি হব যে আমি কিছু শিখতে পারলাম নতুন আরও। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে বিবেকানন্দ বইটিতে, মানে বিবেকানন্দ লাইন কোট করা আছে ওখানে, যে উনি বলছেন যে আম, যে পরোক্ষ জ্ঞান হয়, সেই পরোক্ষ জ্ঞান যখনই আপনি কারোর সামনে তুলে ধরবেন, তখন লোকে আপনাকে কোশ্চেন করতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে, এবং আপনার কাছে তার উত্তর নাও থাকতে পারে। কিন্তু যখনই আপনি প্রত্যক্ষ জ্ঞান দিয়ে, প্রত্যক্ষ জ্ঞানের আহ, আলোটা সবার সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন আপনাকে কেউ প্রশ্ন করবে না, কারণ আপনার কথাতেই সেটা কি বলবো মানে প্রচার হয়ে যাবে যে এই মানুষটা সত্যি কথা বলছে। কারণ বিবেকানন্দর বক্তৃতা শুনে এটা অনেকেই বলেছেন যে ওনার কথা শুনে মনে হতো কি যেন একটা জাদু করে দিয়েছেন উনি। তো এটার উত্তরে উনি এই কথাটা বলছেন যে আমি তো প্রত্যক্ষ জ্ঞান বলছি, আমি যেটা দেখেছি সেটা আমি বলছি। আমি বাঘ দেখেছি তাই আমি বলছি যে বাঘ এরকম দেখতে হয়। তাই আমার কথার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা, একটা বিশ্বাসের ভাব আছে, যেটাকে খণ্ডন করা খুব সহজ নয়। কিন্তু আমি যদি টিভিতে দেখে বা সেই গল্পে শুনে, ঠাকুমার গল্পে শুনে যদি বলতাম যে হ্যাঁ আমি বাঘ জানি, তাহলে আমাকে খণ্ডন করার বা আমার কথাকে অবিশ্বাস করার অনেক গোটা ফাঁক ফুকুর রয়ে যায়। আর এই জিনিসটা আমি খুব বেশি লক্ষ্য করি টিচার্সদের ক্ষেত্রে। ঠিক আছে, আমি এটা খোলাখুলি বলতে চাই, সে স্কুলের টিচার হোক বা কলেজের প্রফেসরসরা হোক। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের প্রফেসর বা আমাদের যারা শিক্ষক, তারা যখন কোনো জিনিস আমাদেরকে পড়াচ্ছেন বা বোঝাচ্ছেন, স্টুডেন্টদের ইন জেনারেল বোঝাচ্ছেন, কিছু কিছু টিচার্স আছে যাদের পড়া একেবারেই মাথায় ঢোকে না, যাদের পড়া শুনলে মনে হয় যে এর থেকে ভালো তো আমি অন্য কোথাও ইউটিউবে পড়ে নিতাম। এখনকার বাচ্চারা মানে আমরা যারা বলে থাকি যে এর থেকে ভালো তো আমি ইউটিউবে পড়ে নিতাম। তো এনার মানে তাহলে স্ট্যান্ডটা কি, এনার তাহলে আহ, দরকারটা কি এই ক্লাসে? ইনি যখন জাস্ট ইনফরমেশন বিলি করবেন আমাকে, তাহলে দরকার কি এনার? আবার কিছু কিছু প্রফেসর, কিছু কিছু টিচার্স আছেন যারা এত ভালো পড়ান যে ওনার কাছ থেকে পড়লে মনে হয় যে আর বই খুলে দেখতে হবে না। আমি আমার জীবনে ওরকম অনেক টিচার পেয়েছি। আবার ওরকম অনেক টিচার পেয়েছি যাদের পড়া একটুখানিও মাথায় ঢোকে না, মাথার উপর দিয়ে চলে যায়। তো পরে আমি এই জিনিসটা যখন ভালো করে ভেঙে দেখলাম, তখন আমার মাথায় একটুখানি এলো যে যাদের পড়াটা আমি বুঝতে পারতাম না, বা যাদের পড়াটা শুনে আমার মনে হতো যে এরা ঠিক ঠিক বলছে না বা ঠিক মনে গাচ্ছে না পড়াটা, মানে ওই সেই বলছে আমি কানে শুনছি, ওরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো তাদের ব্যাপারটা কি হয়, আমি ভালো করে বিবেচনা করে দেখতে পারলাম যে তারা না শুধু একটা ইনফরমেশন নিয়ে ইনফরমেশনটাকে আমাদের কাছে তুলে ধরছে। ওনারা একটা জিনিস পড়েছে যে A+B এর হোল স্কোয়ারের ফর্মুলা এটা হয়, ঠিক আছে, উনি সেটাই আমাকে ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছেন যে আচ্ছা আমি এটা জেনেছি, এইটা হচ্ছে এর ফর্মুলাটা। উনি ওইটা নিয়ে নিজে কোনো আলোচনা করেননি, নিজে কোনো গবেষণা করেননি, নিজে কখনো ভালো করে ভেবে দেখেননি যে আচ্ছা কেন A+B এর হোল স্কোয়ারটা এটা হয়। তাই জন্য তারা হয়তো ভালো করে সেই জিনিসটা বোঝাতে পারে না।
আবার কিছু কিছু যারা প্রফেসর আছে, স্পেশালি যারা ধরুন পিএইচডি করেছে সেই যে ব্যাপারটা নিয়ে, তো সেই সাবজেক্টটাকে তারা গুলে খেয়ে নিয়েছে একদম ইন অ্যান্ড আউট। তো তাদের কাছ থেকে আমি যখন শিক্ষা গ্রহণ করি বা কোনো জিনিস শিখি, তখন মনে হয় জিনিসটা কত সহজ, কারণ তারা সব ফাঁকফোকর জানে, তারা সব কিছু জানে যে এই যুক্তিটা এখানে কেন ব্যবহার করা হলো, বা এই জিনিসটা এখানে কেন করা হলো, এখানে কেন ইন্টিগ্রেশন করা হলো, এখানে কেন ডিফারেন্সিয়েশন করা হলো, সব জিনিস তারা জানে এবং ভালো করে বুঝিয়ে দিতে পারে। তাই জন্য তাদের পড়াটা শুনে মনে হয় যে হ্যাঁ, কিছু একটা শিখলাম, বা ইনি যা বলতেন সেটা সত্যি, সেটার ওপরে বিশ্বাস করা যায়, কেননা তার কথার মধ্যে একটা কনফিডেন্স থাকে যে আমি দেখেছি, আমি প্রত্যক্ষ ধারণা করেছি, আমি নিজে গবেষণা করে এক্সপেরিমেন্ট করে দেখেছি এই জিনিসটা এরকম হয়। কিন্তু যারা শুধুমাত্র ইনফরমেশন ক্যারি ফরওয়ার্ড করে, তাদের কথা শুনে এই কথাটা বিশ্বাস করা সম্ভব হবে না। তাদের কথা শুনবেন আর ওই সে কানের মধ্যে রয়ে যাবে, সে মনের মধ্যে বাজা ব্যাপারটা ওটা কখনো আসবে না। তো এই জন্য প্রত্যক্ষ জ্ঞান খুব বেশি দরকার। আপনি পরোক্ষ জ্ঞান, পরোক্ষ ইনফরমেশন নিজের ভিতরে নিতেই পারেন, নেওয়া উচিত অবভিয়াসলি। এত কিছু ইনফরমেশন আমাদের চারপাশে ছড়িয়ে বেড়াচ্ছে, সে পরোক্ষ ইনফরমেশন নিতেই পারেন, আপনার নেওয়াটা কোনো খারাপ জিনিস নয়। কিন্তু সেই পরোক্ষ ইনফরমেশনটা নিয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না, বা পরোক্ষ ইনফরমেশনটা নিয়ে কাউকে, মানে সেই ইনফরমেশনটা কাউকে জানাতে যাবেন না যে আচ্ছা আমি এটা শুনেছি। আগে প্রত্যক্ষভাবে জানুন, আগে সঠিক সঠিক জানুন, ঠিক আছে, কনফার্ম হন আগে, ঠিক আছে, তারপরে আহ, সেটা নিয়ে আলোচনা করুন, সেটা লোককে জানান, বা সেটা নিয়ে লোককে শেখানোর কিছু চেষ্টা করে থাকবেন। তো এই ব্যাপারটাই বলছিলাম, এই পয়েন্টটাতে আমার মনে হয় এই পয়েন্টটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমি নিজে কলেজে পড়ি, আমি জিনিসটা বুঝি এবং আমি এই জিনিসটা ফেসও করি যে কিছু কিছু টিচার্স আছে সত্যি কথা বলতে, যাদের কথাবার্তা বা যাদের পড়াশোনা করানোর যে টেকনিক সেটা সত্যিই মাথার উপর দিয়ে যায়, এবং ক্লাসে বসে ঘুম পায়। এবং এটা অনেকে বলতে পারে যে হ্যাঁ, স্টুডেন্টরা শুনছে না ভালো করে, কিন্তু আসলে আমার মনে হয় যে টিচার্সরা ভালো করে বোঝাতে পারছে না। কিছু কিছু টিচার্স আছে না, যাদের ক্লাসে বসলে মনে হয় যে এই এলো আর এই চলে গেল, কখন যে টাইম পেরিয়ে যায় বোঝাই যায় না, এমন সুন্দরভাবে তিনি ক্লাসটাকে মানে আবদ্ধ করে রাখেন। অনেকে পারে না সেটা করতে। তো এইখানে একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, আমি একটু নিজের পার্সোনাল ওয়েতে মানে একটু বেশি বয়ে চলে গেছিলাম। যাই হোক, তো পরের আমি যে পয়েন্টটা লিখেছি সেটা লিখেছি যে সে এটি একটি বিবেকানন্দের একটা লাইন, যখন বিবেকানন্দকে তার কোনো একটি আমেরিকান শিষ্য জিজ্ঞেস করছেন, ইনি একজন মহিলা, তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কোন ধর্ম শিক্ষা দেন, বা আপনি কিভাবে ধর্ম শিক্ষা দেন, বা এরকম টাইপের কিছু একটা কোশ্চেন ছিল, আমার কোশ্চেনটা ঠিক একদম লাইন বা লাইন মনে নেই। তো ওটার উত্তরে উনি কি বলছেন শুনুন। ওটার উত্তরে উনি বলছেন যে আমি ধর্ম শিক্ষা দিতে আসিনি, আমি ধর্ম শিক্ষা দিই না, আমি আমার দেশের মানুষের কাজ করার জন্য এখানে এসে আমার ব্রেন বিক্রি করছি। আমি ধর্ম শিক্ষা দিই না। আমার কথা শুনে যদি আপনার কোনো লাভ হয়ে থাকে তাহলে খুব ভালো, কিন্তু আমি ধর্ম শিক্ষা দিতে আসিনি। এই কথাটাতেই আমাদের সব কিছু প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা সবসময় বিবেকানন্দকে একটা ধর্মগুরু হিসাবে দেখেছি, ধর্মের প্রচারক হিসাবে দেখেছি, যেটা তিনি সত্যি। বাস্তবে তিনি ধর্মপ্রচারক, এবং হিন্দু ধর্মকে তিনি একটি আলাদাই লেভেলে নিয়ে গেছেন। সনাতন ধর্ম যে আজকে এত বড় রূপ পেয়েছে, এত বড় একটা স্টেজ পেয়েছে, সেটা শুধুমাত্র বিবেকানন্দর জন্য। কিন্তু এই কথাটা থেকে তার দেশপ্রেমের কথাটা ভালো করে আমরা জানতে পারছি, যে তিনি দেশকে কতটা ভালোবাসতেন। আর দেশের জন্যই কিন্তু তিনি আমেরিকায় গেছিলেন, তিনি কিন্তু আমেরিকায় যাননি ধর্মপ্রচার করতে। ধর্মপ্রচার করাটা জাস্ট একটা সাইড বিজনেস ছিল ওনার। কেন? কারণ তাকে ওখানে পয়সা জোগাড় করে খেতে হতো, থাকতে হতো। এবং তিনি এই বক্তৃতার সিরিজের জন্য $100 বা সামথিং করে পেতেন। এবং বাকি যে টাকা তার পাওনা ছিল সেটা নাকি আমি শুনেছি এই বইটা পড়ে, যে যারা অর্গানাইজেশন টিম হতো বা যারা যেই সংঘের সঙ্গে তিনি ছিলেন, তারা ওখান থেকে অর্ধেক টাকা মেরে নিত। 1100 বা 1300 টাকা মতো, $1300 মতো স্বামীজি পেতেন। কিন্তু তাকে দেওয়া হতো 100 বা $200, বাকিটা ওরা মেরে নিত। কেননা ওরা বুঝে গেছিল যে এই সন্ন্যাসী মানুষ, এই কখনো সামনে থেকে চাইবে না যে আমাকে পয়সা দাও, কারণ সন্ন্যাসী মানুষ চাইতে পারেন না, তাই না? তো $100 দিয়ে উনি ওখানে জীবনযাপন করতেন। এবং উনি এটা পরিষ্কারভাবে নিজের কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে উনি এখানে ধর্ম প্রচার করতে যাননি। উনি নিজের ভারতের যে হতদরিদ্র, যারা খেতে পারতো না, যাদের মাথায় ছাদ নেই, সেই সব মানুষের দুঃখ তিনি যখন পরিব্রাজককালে গোটা ভারত ঘুরে দেখলেন, সেই সব মানুষের দুঃখ তিনি বুঝেছিলেন। তিনি নিজের মনে সেই দুঃখটা মানে অনুভব করতে পেরেছিলেন, কেননা তিনি অতটাই সেনসিটিভ ছিলেন সব কিছুর প্রতি, আশেপাশের জিনিসের প্রতি। এবং তাদেরকে উত্থানের জন্য, তাদেরকে একটা স্তরে তুলে দেওয়ার জন্য তিনি বুঝতে পেরেছিলেন যে
এদেরকে আগে খাওয়া দাওয়া দিতে হবে, এদেরকে আগে বস্ত্র দিতে হবে, ঘর বাড়ি দিতে হবে, একটা লেভেলে এদেরকে স্বাবলম্বী করে তারপরে এদেরকে কোনো কিছু শিক্ষা দিতে হবে। ঠিক আছে, এরপরেই তিনি এই জিনিসটাও বলেছেন যে এই সূত্র ধরে যে খালি পেটে কখনো ধর্ম হয় না, যেটা আমি একটু আগেই বললাম যে ধর্ম শেখার জন্য বা যে কোনো জিনিসের শিক্ষা গ্রহণ করার জন্য আগে পেটে তো খাবার থাকতে হবে, পেট ভর্তি থাকতে হবে। শরীরটাই যদি ঠিক না থাকে তাহলে আপনারা কোনো কিছু করতে পারবেন না। এই জন্যই বিবেকানন্দ বলছেন যে আগে ফুটবল খেলো, তারপরে গীতা পড়ো। ফুটবল খেলাটা অনেক বেশি জরুরি, কেননা আপনাদের যদি মন আর শরীর মানে পুষ্ট না হয় তাহলে আপনি এই জিনিসগুলোকে গ্রহণই করতে পারবেন না, কোনো জিনিসই গ্রহণ করতে পারবেন না, ধর্মকে তো ছেড়েই দিন। কারণ ধর্মের কথা অনেক জটিল কথা মনে হয় আমার, কারণ ওই জিনিসগুলো জানার জন্য একটা বেসিক শিক্ষা সবার প্রয়োজন। তো এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখা উচিত যে স্বামীজি কিন্তু কখনো আমেরিকায় ধর্ম প্রচারের করতে মানে ওটা ওনার মেইন উদ্দেশ্য ছিল না। উনি গেছিলেন নিজের দেশের হতদরিদ্র যারা ভাই বোন আছে, যারা খেতে পায় না, থাকতে পারে না, যাদের গায়ে বস্ত্র নেই, তাদেরকে একটা স্বাবলম্বী স্তরে তুলে দেওয়ার জন্য, তাদেরকে তাদের মধ্যে তিনি শিব দেখতেন এবং শিব সেবা করার জন্যই তিনি এখান থেকে অত দূর জাহাজে করে আমেরিকায় পাহাড় পাড়ি দিয়েছিলেন এবং আমেরিকা জয় করে ফিরে এসেছিলেন। তো এই জিনিসটা আমাদের মনে রাখা খুব দরকার, খুব প্রয়োজন। মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে কী কারণে তিনি আমেরিকা ছেড়েছিলেন। এবং খুব স্বাভাবিক যে এইরকম একটা চরিত্রের মানুষকে দেখে নেতাজির মতো একটা শিষ্য তৈরি হতেই পারে, নেতাজির মতো একটা শিষ্য তৈরি হতেই পারে। কারণ এইরকম যার একটা বৈরাগ্য সূচক একটা যার ব্যক্তিত্ব, যিনি দেশকে এত ভালোবাসেন, দেশের মানুষকে নিজের ভাই বোন বলে মনে করেন, নিজের মায়ের পেটে ভাই বোন বলে মনে করেন, তো তার শিক্ষা থেকে তো এরকম মানুষ তৈরি হবেই, যার হাত ধরে আজকে আমরা আজকের স্বাধীনতা দেখতে পাচ্ছি, আজকের ভারতের স্বাধীনতা দেখতে পাচ্ছি এবং আপনি আমি বসে এই ভিডিওটা উপভোগ করতে পারছি, যেটা হয়তো বিবেকানন্দ না থাকলে হতে পারতো না, সম্ভব ছিল না হওয়াটা। তো খুব বড় অবদান তিনি পালন করেন আমাদের স্বাধীনতায়। তারপরের যে আমি লাইনটা লিখেছি 11 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। বিবেকানন্দ বলছেন যে পূর্ণ ধর্মে বলা হতো যে ঈশ্বরে যে বিশ্বাস করে না সে নাস্তিক মানুষ, আর যে ঈশ্বরে বিশ্বাস করে সে আস্তিক মানুষ। পরে বিবেকানন্দ বলছেন যে নতুন ধর্ম, যেই ধর্ম বেদান্তের ধর্ম, যেই ধর্ম অদ্বৈতবাদের ধর্ম, সেই ধর্ম তো প্রথমে তো বলছে যে জীব সেবাই শিব সেবা। তোমার মধ্যেই ভগবান লুক্কায়িত আছে, তোমার মধ্যেই ভগবান আছেন, তোমার থেকেই সবকিছু সৃষ্টি, তুমি নিজের ভিতরে তাকাও আগে। এই শিক্ষাটা যেখানে যখন তিনি দিচ্ছেন তখন তিনি এটা বলছেন যে এখন সংজ্ঞাটা হয়ে গেছে এরকম যে যে নিজেকে বিশ্বাস করে না সেই মানুষই নাস্তিক। কত সুন্দর একটা কথা, কত সুন্দর একটা ভাব আছে কথাটার মধ্যে। এবং আপনারা যদি কথাটা ভালো করে বিবেচনা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কথাটা সত্যি। যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, মানে আমি যদি নিজেকে বিশ্বাস না করি তাহলে আমি কি করে আশা করতে পারি যে অন্যরা আমাকে বিশ্বাস করবে? সেটা কখনো সম্ভব নয়। সেটা করাটা মানে মানে ভাবাটাই পাপ। যে আমি নিজেকে বিশ্বাস করি না যে আমি ভালো জিনিস করতে পারবো বা জীবনে কিছু করতে পারবো, তো বাকিরা আমাকে বিশ্বাস কি করে করবে? নিজেকে বিশ্বাস করাটা খুব প্রয়োজনীয়। আজকালকার জীবনে আজকালকার অনেক ঘরে আমি দেখি যে ছেলেমেয়েরা আছে, আমার কয়েকটা বন্ধুই আছে যারা নিজেকে বিশ্বাস করে না, যারা সবসময় এই জিনিসটায় ভোগে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, বা আমি এই জিনিসটার যোগ্য নই। আর আমি যখন কারণ খুঁজতে যাই তখন আমি দেখতে পাই যে এর কারণের পিছনে না ইন্ডিয়ান মা বাবারাই আছে, যারা সবসময় ছেলে মেয়েদের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে তুমি এটা পারবে না ছোটবেলা থেকে, তুমি এটা পারবে না, এটা তোমার যোগ্য এখনো হয়ে ওঠেনি, আগে বড় হও তারপরে এই কাজটা করবে। কেন ভাই? ওকে করতে দিন। যদি না ও খুব সাংঘাতিক কিছু একটা করতে চাইছে তাহলে নর্মাল জিনিসগুলো ওকে করতে দিন, ওকে এক্সপেরিমেন্ট করতে দিন। এইভাবেই তো বাচ্চারা শেখে, সব বাচ্চা এইভাবে শেখে। কিন্তু আমরা কি করি? আমরা সবসময় রাশ টেনে রাখি, আমরা সবসময় ভাবি যে ওদের রাশ যেন সবসময় আমাদের হাতে থাকে, ওদেরকে একটা সুষ্ঠু পথে আমরা আনতে চেষ্টা করি। কিন্তু এইটা ভুলে যাই যে বাল্যকালের যে সময়টা সেটা সুষ্ঠু থাকার সময় নয়, সেটা চঞ্চলতার সময়, সেটা দুষ্টুমি করারই সময়। তো সেই জিনিসটাকে আমরা আটকে দিই। তারপরে আমরা পরে গিয়ে বলি যে ভারত ইনোভেশন করছে না, ভারত কিছু করছে না। করবে কি করে? ভারত তো নিজেকেই বিশ্বাস করতে পারছে না। নিজের ভিতরে যে বিশ্বাস আমি যে পারবো, স্বামীজি নিজের বইতে লিখছেন, আরেকটা স্বামীজির একটা যে বই আছে যেটা যেখানে যেখানে তিনি আমেরিকা থেকে ফিরে এসে কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত বক্তৃতা দিতে দিতে গেছিলেন, সেটা একটা বই আকারে বেরিয়েছে, আপনারা পড়তে পারেন, ইংলিশে আছে। দ্য স্পিচেস অফ দ্য লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশনে গেলেই পেয়ে যাবেন বইটি খুব কম দামে। তো বইটিতে স্বামীজি লিখছেন যে
পাশ্চাত্যে যখন তিনি ঘুরলেন, পাশ্চাত্যের লোকদের সঙ্গে তিনি যখন মেলামেশা করলেন, তিনি এটা ধারণ করলেন, তিনি এটা বুঝতে পারলেন যে ওখানকার মানুষরা কেন কেন ওই একটুখানি ছোট্ট মতো একটা ইউরোপের আহ, মানুষরা গোটা পৃথিবীর লোককে একসময় রাজ করেছিল কেন। তিনি উত্তরে বলছেন, কারণ তারা আত্মবিশ্বাসী। তারা প্রচণ্ডভাবে এটা বিশ্বাস করে যে আমি একজন ইউরোপীয় ব্যক্তি, আমি এটা করতে পারি এবং কোনো শক্তি আমাকে এটা থেকে মানে বিরত রাখতে পারবে না। আমি পারবো, আমি পারবো, এই যে আত্মবিশ্বাসটা, এর জন্যই ওরা গোটা পৃথিবীকে একটা সময় রাজ করেছে। সে ভারত বলুন, আফ্রিকা বলুন, আমেরিকা বলুন, যে দেশে আপনি নাম নেবেন, সেই দেশ কোনো না কোনো সময় ইউরোপের তত্ত্বাবধানে বা ইউরোপের অধীনে ছিল। আর শুধুমাত্র এই কারণেই ছিল, কারণ তারা নিজেদেরকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত নিজেদের শিক্ষাকে, নিজেদের সংস্কৃতিকে, নিজেদের বলকে, নিজেদের শক্তিকে। কিন্তু আমরা সেটা করতে পারি না। আজ যদি ভারতের মানুষ, আমি আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করি না যে আমি ভারতবাসী, আমি পারবো, আমি পারবো না এমন কিছু হতেই পারে না, আমি চেষ্টা করলেই পারবো, এই বিশ্বাসটা যদি আমি আনতে পারি নিজের মধ্যে, তাহলে অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। আমাদেরকে অত বেশি আর ভাবতে হবে না নিজেদেরকে নিয়ে। তো এই জিনিসটা আমাদের শুরু করা উচিত। আমি সবাইকে বলবো যে নিজেকে বিশ্বাস করুন। আপনি সবকিছু, আপনার মধ্য থেকেই সবকিছু শুরু। আপনার থেকেই ভালোর শুরু, আপনার থেকেই মন্দের শুরু। আপনি চাইলেই সবকিছু হতে পারে। একবার শুধু সামনে পদক্ষেপটা রাখুন। একবার শুধু সামনে পা রাখুন। নিজেকে বিশ্বাস করুন। আপনার মধ্যে অসীম শক্তি আছে এবং এইটি আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ এটা আমি প্রত্যক্ষ করেছি। কি করে প্রত্যক্ষ করেছি, একটা ছোট গল্প বলি। যে আমি গান করতে বা কবিতা বলতে খুব ভালোবাসি। কিন্তু আমার খুব স্টেজ ফিয়ার ছিল। পরে আমি আস্তে আস্তে উপলব্ধি করলাম বিবেকানন্দর লেখা পড়ে এবং অন্যান্য লেখকদের লেখা পড়ে, যে আমি যতক্ষণ না নিজেকে বিশ্বাস করব যে আমি ভালো গান করতে পারি, আমি স্টেজে ভালো দাঁড়িয়ে গল্প বলতে পারি, স্টেজে ভালো ওরেশন করতে পারি, ততক্ষণ লোককে এটা বিশ্বাস করানো সম্ভব নয়। এবং ম্যাজিকের মতো যখন আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমি স্টেজে দাঁড়িয়ে ভালো করে বলতে পারি, ইংলিশ হোক বা বাংলা হোক, এবং কোনো ফাম্বল না করে বলতে পারি, তারপর থেকে অডিয়েন্সও সেটা বিশ্বাস করে। এবং আমি দাঁড়িয়ে আজকে স্টেজে তখনই দাঁড়াই, আমি কম বেশি একটু টুকরো টাকরো হয়তো এদিক ওদিক আমার ভুলভাল হয়, তাছাড়া আমি ফ্লুয়েন্টলি যে কোনো ভাষায়, মানে যেই কটা ভাষা আমি জানি, বাংলা হোক, ইংরেজি হোক বা হিন্দি হোক, আমি ফ্লুয়েন্টলি সেই জিনিসে কথাবার্তা বলতে পারি, যে কোনো টপিকের ওপরে হতে পারে সেটা। আমি চেষ্টা করি সেটা বলার, কেননা আমি নিজেকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আমার সেই ক্ষমতা আছে, আমি দাঁড়িয়ে সেই জিনিসটা বলতে পারবো। আমি বিশ্বাস করি যে আমি পারবো। আমি নিজেকে বিশ্বাস করি, মেন কথা। বাকি জিনিসকে বিশ্বাস করাটা পরের ব্যাপার। নিজেকে আগে বিশ্বাস করুন, তাহলে অন্য জিনিসের বিশ্বাসগুলো আস্তে আস্তে মলিন হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে অন্য জিনিসের খুব একটা দরকার আপনার পড়বে না, আপনার প্রয়োজনীয়তা নেই সেই জিনিসগুলো। নিজেকে বিশ্বাস করাটাই সব থেকে দরকার। 12 নম্বর পয়েন্ট আমি যেটা লিখেছি, এটাও বিবেকানন্দের কথা কথা কোট করে বলছি, যে আমি মানুষ বা দেবদূত নই, আমি জ্ঞান মাত্র। এই কথাটা তিনি তখন বলছেন যখন তিনি ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞ লাভ করে ফেলেছেন। তিনি নিজের যে সচরিত্র সেটা দেখে নিয়েছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে আমি সেই ব্রহ্ম। এবং সেই জায়গাটা থেকে তিনি দাঁড়িয়ে বলছেন যে আমি কোনো মানুষ নই, আমি কোনো দেবদূত নই যে দেবতা আমাকে পাঠিয়েছেন এখানে কাজ করার জন্য। আমি জ্ঞান মাত্র, আমি পিওর নলেজ। এবং এটা তিনি তখনই বলতে পারছেন যখন তিনি নিজের চেতনাটাকে ধ্যানের দ্বারা, বৈরাগ্যের দ্বারা এমন একটা জায়গায় তুলে ধরেছেন, যেখান থেকে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত জ্ঞান তার ওই চেতনায় ছোট্ট মতো হয়ে ধরা পড়ছে। এবং তিনি সবকিছুর প্রতি কি বলবো, অবগত হচ্ছেন, জানতে পারছেন সবকিছুকে, ওমনিসিয়েন্স হয়ে গেছেন বলতে গেলে এক প্রকার। তো ওই স্টেজটায় দাঁড়িয়ে, ওই স্টেজে যখন উনি চলে গেছেন, তখন তিনি এইরকম একটা কি বলবো, একটা সাহসের কথা বলতে পারছেন যে আমি কোনো দেবদূত বা আমি কোনো মানুষ নই, আমি জ্ঞান মাত্র। এই কথাটা তার মুখ থেকেই বেরোতে পারে এবং বিশ্বাসযোগ্যভাবে বেরোতে পারে, যে লোককে বিশ্বাস করাতে পারবে এরকম ভাবে বেরোতে পারে এমন কারোর মুখ থেকেই, যে সত্যি সত্যি আত্মজ্ঞ লাভ করেছে, যে নিজেকে চিনেছে, যে নিজের উপরে আত্মবিশ্বাস রেখে নিজেকে চিনেছে, ভালো করে চিনেছে এবং নিজের স্বরূপটা দেখতে পেয়েছে। আমরা যদি চেষ্টা করি আমরাও পারবো, কিন্তু চেষ্টাই করি না, সেটাই হচ্ছে কথা। আমি নিজে বলছি, আমি নিজেই মাঝে মাঝে মানে করি, কিন্তু মাঝে মাঝে সেই ভটকে যাই। কেননা যাই হোক, এই জিনিসগুলো তো এখন জানছি। এর আগের 20-30টা বলছি, 20-21 বছর তো এমন ভাবে কাটিয়ে এসেছি না, নর্মাল ভাবে। তো সেই জিনিসের ছাপটা এখনো পড়ে। তো
তো মাঝে মাঝে কাটা পড়ে যায় আমার এই ভাবনা চিন্তাগুলো। তো কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা যদি না চালান তাহলে কোনো কিছুতেই সাফল্য আসবে না। তো আমি চেষ্টা করি চেষ্টা চালিয়ে যাওয়ার, সবসময় হাত পা নাড়ার, যাতে আমি সেই সত্যটা উদ্ঘাটন করতে পারি, নিজে থেকেই পারি। এবং কারোর উপর যাতে আমাকে নির্ভরশীল থাকতে না হয়। আমি নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়েই যেন সেই জিনিসটা আহ, বার করতে পারি, সেই জিনিসের ধারণা করতে পারি, সেটাই আমি লক্ষ্য রাখবো। এবং এখানে একটা খুব ভালো কথা বলি, আমার মনে পড়লো, এই বইটাতেই একটা ছিল যে যেখানে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলছেন যে তুই কালির মধ্যে দেবতাকে বা ঈশ্বরকে কেন খুঁজতে চাইছিস? তুই শুধু বৈরাগ্য মন নিয়ে ধ্যান করে যা, এক মনে ধ্যান করে যা, সেই পরমাত্মার নাম করে যা, যার কোনো আকার নেই। তারপরে যখন তিনি ধরা দেবেন, যিনি তিনি যেই আকারেই ধরা দিন না কেন, তুই সেই আকারেই সেই ঈশ্বরকে মেনে নিবি। তিনি যদি একটা বাটি বা ঘটির আকারে তোর কাছে এসে ধরা দেয়, তাহলে তুই বাটি বা ঘটিটাকে ঈশ্বর মেনে নিবি। কেননা রামকৃষ্ণদেব এটা জানতেন যে সব কিছুর মধ্যেই সে একই ঈশ্বর বিরাজমান, সে ঘটি বাটি হোক বা কোনো একটা পশু পাখি হোক বা মানুষ্য হোক। তো এই কথাটা কত বেশি ভালো কথা, আমার খুব ভালো লাগে এই কথাগুলো শুনলে, যে এমন একটা সময় দাঁড়িয়ে যেখানে আমাদেরকে বলে দেওয়া হয় যে এই মূর্তিটার মধ্যেই ভগবান আছে বা এই রকমই দেখতে হন ভগবান, ঠিক আছে? সেইখানে দাঁড়িয়ে রামকৃষ্ণ বলছেন যে তুমি ধ্যান করে যাও, যেই রূপে তোমাকে ভগবান ধরা দেবেন সেই রূপে তুমি প্রার্থনা করো। এই যে একটা খুল্লা একটা ছুট, একটা যে আহ, স্বাধীনতা, এই জিনিসটা কত যে আনন্দের, কত যে ভালো, সেটাকে আর মানে বলে বোঝানো যাবে না। আমি যখন এই কথাটা পড়ি না, আমার মনে হয় আমার মাথা থেকে একটা বোঝ নেমে গেল, যে হ্যাঁ, আমি যে কোনো আকারে আমার ভগবানকে প্রার্থনা করতে পারি। আমার কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে এই রূপেই ভগবানকে দেখতে হবে। খুব দারুণ কথা এই জিনিসটা। আপনারা যদি ভেবে দেখেন তো বুঝতে পারবেন, দারুণ কথা এই জিনিসটা। তো আহ, ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা যেন স্বামীজিকে দেবদূত বা ওরকম কিছু না ভাবি। আমরা যেন স্বামীজিকে এমন একটা লোক হিসেবে দেখি যিনি নিজেকে চিনতেন, নিজের ওপরে দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং খুব ইনকুইজিটিভ ছিলেন, খুব জিজ্ঞাসু ছিলেন, যার জন্য তিনি এত কিছু উত্তর পেয়েছেন। তিনি যদি ইনকুইজিটিভ না হতেন, তিনি কখনোই দক্ষিণেশ্বরে আসতেন না এবং রামকৃষ্ণ তোকে সঙ্গে তার সাক্ষাৎও হতো না, এবং তিনি বিবেকানন্দ হয়েও উঠতেন না, তিনি নরেনেরই থেকে যেতেন। তো ব্যাপারটা এইটাই, যে স্বামীজির মতো মানুষ যিনি এত ইনকুইজিটিভ ছিলেন, এত জিজ্ঞাসু ছিলেন, যার জন্যই তিনি কিন্তু এত সত্যি উদ্ঘাটন করতে পেরেছিলেন। তো আমরা যদি একজন ইনকুইজিটিভ ধরনের মানুষ হই, সব জিনিসে জিজ্ঞাসা করি, দৃঢ় সংকল্প হই, আত্মবিশ্বাসী হই এবং নিজেকে চেনার, নিজেকে জানার যদি একটা ইচ্ছা থাকে, তাহলে আমরাও সেই জ্ঞান লাভ করতে পারবো। তিনি শুধু একটা মানুষই ছিলেন যিনি নিজের কর্মের দ্বারা, নিজের ধ্যানের দ্বারা, বৈরাগ্যের দ্বারা সেই সমাধির একটা যে স্টেট, সেটাকে অ্যাটেন্ড করতে পেরেছিলেন। চেষ্টা করলে আমরাও পারবো। পরের যে পয়েন্ট আমি লিখেছি সেটা হচ্ছে 13 নম্বর পয়েন্ট। আমি লিখেছি যে কারোর কাছে সাহায্য চাইবি না। এটা স্বামীজিরই লাইন, কোট করে বলছি, কারুর কাছে সাহায্য নিবি না, কোনো কাজ ছোট নয়। এইটা আমাদের বোঝা খুব উচিত। আমরা সবসময় না লোকের কাছে সাহায্য চাই। আমি একটু আগেই ভিডিওর প্রথম দিকে যেটা বললাম, যে আমরা যখনই কোনো প্রবলেমে ফাঁসি, আমরা সবসময় বাইরের দিকে মানে বহির্মুখী হয়ে পড়ি, যে ভাই আমাকে সাহায্য করো, বা বাবা আমাকে সাহায্য করো, মা আমাকে সাহায্য করো। আমরা সবসময় অন্যের দিকে, আর সঙ্গে 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 অস্ত্র সমর্পণ করে দিই, যে আমার দ্বারা হবে না ভাই, তুমি এটা দেখে নাও, আমাকে সাহায্য করো। কিন্তু আমাদের বুঝতে হবে যে নিজে কাজটা করো। আপনি যখনই পরের ওপর পরনির্ভরশীল হয়ে পড়বেন না, তখনই আপনার, কি বলবো, আপনি যেই কাজটাই করছেন সেটাতে আপনার কোনো ভাগ থাকবে না। আপনি যদি কারো সাহায্য নিয়ে কোনো কাজ ধরুন করলেন, সেই যে সাহায্য যে মানুষটা করলো, সে কিন্তু যে কোনো সময় একটা ট্রেড আপনার সঙ্গে করতে পারে, আর করবেও। আপনাকে সাহায্য করবে, পরে আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় সে বসে থাকবে, আর আপনাকে সেটা দিতেও হবে। যদি না দেন তাহলে সেই মানুষটা খারাপ, মানে খারাপভাবে নিয়ে নেবে জিনিসটা। তো সাহায্য করাটাও এখন কোথাও একটা আদান প্রদান হয়ে গেছে, যে আমি ভাই তোমাকে সাহায্য করব, উল্টে তুমিও যেন আমাকে এই জিনিসটা দিও। তো ওই জন্যই বলছে যে এইসব আদান প্রদানে যাবেনই না। নিজের কাজ নিজে করুন, কারোর কাছে কোনো রকম সাহায্য চাইবেন না। যখনই কোনো প্রবলেমে ফাঁসছেন, কোনো জায়গায় আটকাচ্ছেন, আগে নিজে চেষ্টা করুন। যখন দেখবেন যে নিজে চেষ্টা করতে করতে একেবারেই হাঁপিয়ে পড়েছেন, নিজের মধ্যে একটুখানিও আর জ্বালানি বাকি নেই, তখন আপনি আপনার যে গাইড, আপনার যে, সেটা আপনার পিতামাতাও হতে পারে, আপনার বন্ধু হতে পারে বা আপনার গুরুদেব হতে পারেন, তার কাছে গিয়ে আপনি সাহায্য প্রার্থনা করতে পারেন। তার আগে কারোর কাছে সাহায্য চাইবেন না। কোনো কাজই ছোট নয়।
আপনি যেই কাজই করতে পারেন, আপনি হতে পারেন কোনো একটা কলেজের প্রফেসর, আপনি হতে পারেন কোনো একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার ঘরের নালীটা জাম হয়ে গেছে, তো তার জন্য না অন্য কাউকে ডাকার প্রয়োজন হয় না। আপনি নিজেই নেমে সেই নালীটাকে পরিষ্কার করতে পারেন। তখন আপনার মধ্যে যেন এই মনোভাবটা না আসে যে আমি প্রধানমন্ত্রী, আমি কেন নালী পরিষ্কার করব? তার জন্য তো দুটো লোক রাখা আছে। এই পরনির্ভরশীলতাটা যেন আপনাদের কারোর মধ্যেই না থাকে। সেটা প্রধানমন্ত্রী হোক বা আপনারা সাধারণ যে মানুষরা বসে কথা বলছি তারাই যেন হোক। কারণ যত আপনি বড় নির্ভরশীল হবেন, এমন একটা সময় আসবে যখন হয়তো আপনার কাজ করার জন্য লোক থাকবে না। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি বেজায় ফ্যাসাদে ফেঁসে যাবেন। তো ওই একটা খুব বাজে জিনিস হয়ে যাবে পরনির্ভরশীলতার জন্য। মানে আমি একটা আ ভিডিও দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। আমি ভিডিওর সত্যতা জানি না। তো হতে পারে মিথ্যা, হতে পারে বানানো। যাই হোক, আমি দেখছিলাম যে ইংল্যান্ডে যে রাজা আছেন, আই থিংক উনার নাম চার্লস, কিং চার্লস, এখন যিনি রাজা আছেন বর্তমান সময়ে। তো ওনার যে সেক্রেটারি, উনি এক জায়গায় বলছেন যে উনি, মানে যে রাজার কথা বলছি, উনি ছোটবেলা থেকে যেহেতু রাজবাড়িতে বড় হয়েছেন, তো উনি এতটাই প্রিভিলেজ যে যেটাতে ওনার কোনো দোষ নেই সেটাতে। কেননা উনি বড়ই হয়েছেন ওরকম একটা পরিবেশে, ওরকম একটা পরিবারে, যে সবকিছু পেয়ে তিনি বড় হয়েছেন। তো তিনি বলছেন যে সেক্রেটারিটা বলছেন যে একদিন হয়েছে কি, যে উনি আমাকে উপর থেকে ফোন করে ডাকছেন যে এখানে একটু এসো। তো আমি গেলাম, সেক্রেটারি গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে উনি কিছু একটা খেয়েছেন বা কিছু একটা করেছেন, সেটাকে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য ওই লোকটাকে ডাকা হয়েছিল। আর ডাস্টবিনটা তার পাশেই আছে। তো এত প্রিভিলেজ, এত মানে পরনির্ভরশীল হয়ে উনি বড় হয়েছেন যে এই জিনিসটা উনি করতে পারছেন না। করতে পারছেন না বা বলতে গেলে উনার ধারণাতেই এই জিনিসটা নেই যে আমি এটা করতে পারবো। তিনি এই জিনিসটার মধ্যে বিশ্বাসী নন। ঠিক আছে? তো এই এই যে পরনির্ভরশীলতাটা, এটা খুব বাজে জিনিস। আপনাকে না তাহলে সব লোকের আম একটা দলবল নিয়ে আপনাকে চলতে হবে সবসময়। আপনি কখনো একা বাঁচতে পারবেন না জীবনে। আপনাকে সবসময় লোকের সাহায্য নিয়ে চলতে হবে। আর একবার সাহায্য যদি নিয়ে নেন, তো বাকি জীবনটা সাহায্য নিয়েই কাটাতে হবে। তো কখনো কারো সাহায্য নেবেন না। আগে নিজে চেষ্টা করুন। আগে নিজেকে খরচা করুন। আমি যেটা চেষ্টা করি যে আমি যখনই কোনো কাজ করছি, আমি চেষ্টা করি আগে নিজে পুরো চেষ্টা করে নেওয়ার। যখন কোনো এখনো যেমন এখন যেমন এআই এর দুনিয়া। তো যখনই কলেজে কোনো কাজ দেয়, তো বাকিরা দেখি যে একবারে এআই দিয়ে ছেপে দিল, যা লেখার আছে। তো আমি ১ম এ চেষ্টা করি নিজে লেখার, এবং কলেজের বন্ধুরা আমাকে অনেক গালমন্দ করে এইজন্য যে, "তুই নিজে কেন লিখছিস? যখন চিটিং করতে দিচ্ছে দেখে, দেখে লিখে নে না।" তো আমি চেষ্টা করি ১ম এ নিজে চেষ্টা করার। যতটা পারছি আমি নিজে লিখি। তারপরে যদি আমার সাহায্য লাগে, তখন আমি একটু দেখে নিই যে আচ্ছা এখানে এটা লেখা ছিল বা এখানে এটা বলা আছে। তাছাড়া আমি চেষ্টা করি যে যতটা আমি পারছি, যদি পারি তো পুরোটাই যাতে একা লিখতে, অথেন্টিক থাকতে। আমি চেষ্টা করি আ কারো সাহায্য না নেওয়ার। আর সেটাতে আমি খুব আনন্দ উপভোগ করি যে আমি নিজে কাজটা করেছি, আমি কারো কাছে সাহায্য চাইনি। ওর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনারা যদি করেন, তোমরাও যদি করো, আ তাহলে সেটা বুঝতে পারবে যে একা কোনো জিনিস করার এবং সেটাতে সাফল্য লাভ করার কি একটা দারুণ আনন্দ আছে। সেটা কিন্তু লোকের সাহায্য নিয়ে আ করা যাবে না। কারণ আরেকটা জিনিসও আছে যে লোকে সাহায্য করলে না, তার সাহায্যটা যেকোনো সময় কিন্তু সে টেনে নিতে পারে। আর আপনি সেটাকে বারণ করতে পারবেন না। আপনাকে কেউ সাহায্য করলো এবং সেই মানুষটার যখন কোনো দরকার হবে আপনার কাছ থেকে সেই সাহায্যটা সে নিয়েও নিতে পারে। আর আপনি বারণও করতে পারবেন না। সো সেরকম একটা ক্ষণস্থায়ী জিনিস, ক্ষণস্থায়ী সাহায্য আপনার কাছে না রাখাই ভালো। আপনার মধ্যেই ইমেন্স অ্যামাউন্ট অফ শক্তি আছে এবং আপনি সেটাকে ইউজ করে যেকোনো কাজ চরিতার্থ করতে পারেন। জাস্ট চেষ্টা করুন। তার আগে নিজেকে জানুন। তো এই জিনিসগুলো আমি পরপর এইজন্যই লিখেছি। কারণ এই জিনিসগুলো পরপরই আসছে। যে আগে নিজেকে জানতে হবে। নিজেকে জানলে আপনি বুঝতে পারবেন যে নিজের ভিতরে কি, কি শক্তি লুকিয়ে আছে। তারপরে যদি আপনি নিজের সেই শক্তিগুলোর উপরে আত্মবিশ্বাসী হন, তাহলে আপনার আর কোনো সাহায্যের প্রয়োজন হবে না। আপনি নিজেই আত্মনির্ভরশীল হয়ে পড়বেন। আপনি এমন একটি ব্যক্তিত্ব হয়ে পড়বেন, যার ভিতর থেকে প্রত্যক্ষ জ্ঞানের ছটা একদম ফেটে, ফেটে বেরোবে। তো এমন একটা ব্যক্তিত্ব হয়ে পড়বেন আপনি। আর সেরকম ব্যক্তিত্বই আমাদের হওয়া উচিত। সেরকম একটা লক্ষ্যের দিকেই আমাদের ছোটা উচিত। নাকি এমন একটা লক্ষ্য, এমন একটা ব্যক্তিত্ব হওয়া উচিত যে যার মধ্যে সবকিছুই প্রাচীন। যার মধ্যে নতুনত্বের কোনো ভাবই নেই। ওই সেই বাবা-মারা করে আসছিল, আমরাও সেই জিনিস একই করে যাচ্ছি। পরিবর্তনটা খুব দরকার। চেঞ্জ দরকার সময়ের সাথে, সাথে। আর সেটা আমাদেরকেই আনতে হবে। কারণ আমরা ইয়াং জেনারেশন। পরের যে পয়েন্ট আমি লিখেছি, দ্য সেকেন্ড লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে ১৪ নম্বর পয়েন্ট। সেটিতে তিনি বলছেন যে, "একটি জানলা দিয়ে বাতাস যেতে দে, অপরটি দিয়ে ঠিক নিজে, নিজে চলে আসবে।" এখানে তিনি
বৈরাগ্যের কথা বলছেন এবং রিনাউন্সিয়েশনের কথা বলছেন এবং যে আমরা দান ধ্যান করি সে কথাটা বলছেন, মানে সেই কথাটার পরিপ্রেক্ষিতে তিনি এটা তুলে ধরেছিলেন যে একটা ঘরে যদি আপনি দুটো দরজা জানলাই বন্ধ করে রেখে দেন তাহলে তো বাতাস চলাচল করবে না। আপনি একটা জানলা খুলে দিন, অন্য জানলাটা দিয়ে অটোমেটিক হাওয়া ঢুকতে শুরু করে দেবে, একটা চলাচলের প্রসেস তৈরি হবে। কিন্তু আমরা যদি সবসময় আমার 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 জিনিস, আমার ভাই, আমার বোন, আমার আমার কি বলবো, আমার কম্পিউটার, আমার ফোন, এই করে যদি বসে থাকি না, তাহলে এই প্রবাহমানতাটা সবসময় আটকে যায়। এই আমিত্বটাকে একটুখানি সাইডে রাখতে হবে এবং বাতাসটাকে বইতে দিতে হবে। আপনারা যা কিছুই এই পৃথিবীতে দেখছেন, আপনার আশেপাশে যেগুলোই আছে, আপনার আহ, ঘরে যেসব জিনিসগুলো আপনার বলে এখন পরিচিত, সেগুলো কিন্তু আদৌ আপনার নয়। আপনি যেদিনকে মৃত্যুবরণ করবেন সেগুলো কিন্তু আপনার থাকবে না, আর আপনি সেগুলো নিয়েও যেতে পারবেন না। তো সেটাই বলা হচ্ছে যে এত আঁকড়ে ধরার যে আমাদের একটা প্রবৃত্তি, সেটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। একটু রিলিজ দিন নিজেকেও, আর আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে, আপনার আশেপাশে যে ব্যক্তিত্বগুলি আছে তাদেরকেও। আমরা অনেক সময় মানুষকেও খুব বেশি আঁকড়ে ধরি, যার জন্য আমাদের জীবনে মানুষের যে প্রবাহমানতাটা সেটাও আটকে যায়। আমরা একটা মানুষকে ভালোবেসে ফেললে এত বেশি তাকে জাঁকড়ে ধরে ফেলি যে সেই মানুষটাও বিরক্ত হয় এবং সেই মানুষটাকে দেখে অন্য কোনো মানুষ আমাদের জীবনে আসতেও চায় না, তাই না? তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে বাতাস এক জানলা থেকে যেতে দাও, অন্য জানলা দিয়ে অটোমেটিক চলে আসবে, আপনাকে সেটাকে আনতে হবে না জোর জবরদস্তি করে। সেম জিনিসটা হয় যখন আপনি কাউকে সাহায্য করছেন কোনো জিনিসে, বা কোনো জিনিসে হয়তো কোনো ভিখারি আছে বা যারা খেতে পায় না, যারা হতদরিদ্র, তাকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন। তখন অনেকে মনে করে, যখন আমি স্টেশনেও দেখি যে অনেকে না দুচ্ছাই করে তাড়িয়ে দেয়, অনেকে মনে করে যে আমার কাছে আছে, আমি কঠিন পরিশ্রম করে এই জিনিসটা অর্জন করেছি, কেন আমি লোককে দেব? ঠিক আছে, প্রথম কথা তো এইটা যে এই জিনিসটা আমি খুব বিশ্বাসই করি যে সেই মানুষটি যে আপনার কাছে এসছে, সেই মানুষটি যদি খাবার পাচ্ছে, সে আপনার কাছ থেকে হোক বা অন্যের কাছ থেকে হোক, সে কিন্তু নিজের কর্মফল অনুযায়ী পাচ্ছে সেটা। তার সেদিনকার খাবার পাওয়া লেখা ছিল, তাই জন্য সে পাচ্ছে, আপনার জন্য কিন্তু পাচ্ছে না। আপনি শুধু একটা মাধ্যম তাকে সেই খাবারটা পাইয়ে দেওয়ার জন্য। এবার আপনার ওপরে সেটা, যে আপনি সেই খাবারটা তাকে দিয়ে নিজে পুণ্যের ভাগীদার হবেন কি না, বা না, আপনি যদি সেটা না করেন তাহলে অন্য কেউ তাকে সেই খাবারটা দিয়ে দেবে, সে পুণ্যের ভাগীদার হবে। পুণ্যের ভাগীদার কেন বলছি? কারণ জীব সেবাই শিব সেবা। এই জিনিসটা আমি বিশ্বাস করি যে আপনি যদি মানুষকে ভালোবাসেন তাহলে ঈশ্বরকে ভালোবাসা হয়। কেননা যদি ঈশ্বর বলে কিছু থেকেও থাকেন, তাহলে তার উৎপত্তি, তার তার যে সন্ধান, সেটা কিন্তু আমার ভিতর থেকে স্টার্ট হবে, কারণ আমিই সেই ধারণাটা মানুষের মানে এই পৃথিবীর মধ্যে এনেছি। তো প্রথম কথা তো এইটা, যাই হোক, যেটা বলছিলাম, যে প্রথম কথা তো এইটা যে সে, যে ভিখারিটা আছে, সে নিজের কর্মফলের জন্য এবং তার সেদিনকার খাবার পাওয়াটা লেখা ছিল, তার কপালে ছিল, তাই জন্য তো সে পেয়েছে। আপনি শুধু একটা মাধ্যম। তো নিজেকে এত বেশি কিছু গর্ববোধ করানোর কোনো প্রয়োজনীয়তা নেই যে আমি না দিলে সে খেতে পারবে না। আপনি দেবেন না, পাশের লোকটা দিয়ে দেবে, তাই না? আর সেকেন্ড কারণ এইটা যে এই মনোভাবটা নিয়ে যদি আপনি চলেন যে আমি দেব না, কারণ আমি খুব হার্ড আর্ন মানি আমার, আর আমি একটা জায়গায় সেটাকে একদম বদ্ধভাবে আটকে রাখবো, কোনো দিক থেকে টাকাটাকে গলতে দেবো না, এরকম যদি মনোভাব হয় তাহলে আপনার সেই টাকাটা ওইভাবেই থেকে যাবে, আপনিও সেটাকে ভালোভাবে ইউজ করতে পারবেন না। বিবেকানন্দের কথা যদি আমরা মানি তাহলে তিনি বলছেন যে যেইভাবে একদিকে আসছে সেভাবে একদিকে যেতে দে, অন্য দিক থেকে ঠিক ঢুকে যাবে। মোহাম্মদ রফি, যিনি খুব বড় গায়ক, আপনারা চেনেন সবাই ওনাকে, তিনি এক জায়গায় একটা ইন্টারভিউতে বা কোথাও হয়তো বলছিলেন, আমি এটাও একটা ভিডিওতেই দেখেছি, ওনার একজন পরিচিত লোক সেটা বলছিলেন, যে উনি যখনই কাউকে কোনো কিছু দান করতেন বা কাউকে সাহায্যের জন্য কিছু টাকা পয়সা বা যা কিছু দিতেন, তিনি কখনো চেক করতেন না যে আমি 1 টাকা দেবো না 2 টাকা দেবো, পকেটে হাত ঢোকাতেন, যা থাকতো বার করে তিনি দিয়ে দিতেন। আর উত্তরে কি বলতেন? উত্তরে তিনি বলতেন যে উপরওয়ালা যখন আমাকে দেওয়ার আগে ভেবে দেয় না, ক্যালকুলেট করে দেয় না যে কত দেবো মানুষটাকে, তখন আমি কেন সামনেওয়ালাকে দেওয়ার আগে ক্যালকুলেট করব, 1 টাকা দেবো না 2 টাকা দেবো? তো এই যে মনোভাবটা, এই যে চিন্তাধারাটা, এটা আমাদের সবার আপন করা উচিত। যে আপনার কাছে যেটুকুনি আছে, আমি বলছি না একদম সর্বস্ব দিন, সেটা একটা বোকামি হবে। সেটা এখনকার দুনিয়ায় দাঁড়িয়ে একটা বোকামি করা হবে। এখনকার দাঁড়িয়ে দিনে দুনে মানে এখনকার দুনিয়ায় দাঁড়িয়ে সন্ন্যাসী হওয়াটা মানে বিশাল একটা যুদ্ধের ব্যাপার হয়ে যাবে, যেটা বিবেকানন্দ সময় হয়তো ছিল না।
তার সময়েই তাকে বিবেকানন্দর মতো লোককে লোকে খাবার দিত না, এখন সন্ন্যাসী হলে তো ঘরে ঢুকতেই দেবে না, পিটিয়ে মেরে দেবে লোক। তো আপনার কাছে যেই সব জিনিসগুলো আছে যেগুলোকে আপনি আপনার বলে আহ, ধারণা করেন, সেই জিনিসগুলোকে আঁকড়ে রাখবেন না। সেটা আপনার চিন্তাধারা হোক, আপনার হ্যাবিটস হোক, আপনার আশেপাশের বন্ধু বান্ধব হোক, বা আপনার আহ, যত সমৃদ্ধি বা আপনার পয়সা হোক, এইগুলোকে কখনো না আঁকড়ে ধরে রাখবেন না। যত বেশি আঁকড়ে ধরে রাখবেন তত বেশি এগুলো না সেই ওই এক জায়গায় পাক জমে দুর্গন্ধ ছড়াতে শুরু করবে। এগুলোকে ছেড়ে দিন, এগুলোকে প্রবাহমানতা দিন, এক জায়গা থেকে বেরোতে দিন এবং নতুন জিনিস সেই জায়গায় ঢুকতে দিন। পুরনো চিন্তা ভাবনা ছেড়ে দেবেন, তারপরেই কিন্তু নতুন চিন্তা ভাবনা সেখানে ঢুকতে পারবে। ঠিক আছে? আপনার কাছে যেইটুকুনি পয়সা আছে সেইটুকুনি পয়সা থেকে যদি আপনি একটুখানি কাউকে সাহায্য করেন, তবেই কিন্তু কিন্তু অন্য দিক থেকে পয়সাটা ঢুকবে এবং সেটা ভালোভাবে ঢুকবে। তো এই জিনিসটা আপনাদেরকে আমাদের সবাইকে মনে রাখতে হবে, এবং এটা আমিও নিজের জীবনে চেষ্টা করি চরিতার্থ করার, এবং আমিও চেষ্টা করি যে কোনো জিনিসে যেন আমি খুব বেশি অবসেসিভ না হয়ে পড়ি এবং খুব বেশি যেন আহ, নির্ভরশীল না হয়ে পড়ি যে এই জিনিসটা না হলে চলবেই না, বা এই মানুষটা না হলে জীবনে চলবেই না। এই পরনির্ভরশীলতা এবং এই আঁকড়ে ধরার যে প্রবণতাটা, সেটা থেকে আমি চেষ্টা করি নিজেকে একটু মানে সাইডে করে রাখার। এবং তোমরাও যদি চেষ্টা করো তাহলে খুব লাভবান হবে বলে আমি মনে করি, কারণ আমি কিছু কিছু জায়গায় লাভবান হয়েছি, সত্যিই হয়েছি। এবং কি কিভাবে লাভবান হয়েছে সেটা হয়তো বলে বোঝানো যাবে না, এবং ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে, অনেক এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। কিন্তু তোমরা যদি এটা নিজের লাইফে প্র্যাকটিস করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি, কি জিনিস বলতে চাইছি। লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে 15 নম্বর পয়েন্ট, এবং সেটিতে বিবেকানন্দ বলছেন যে মানুষের কর্তব্য হচ্ছে কিছু না করা। এবার এটা খুব একটা রিডিকুলাস পয়েন্ট মনে হতে পারে আপনার কাছে, যে মানুষের কর্তব্য কিছু না করা। উল্টো দিকে বিবেকানন্দই বলছেন, বিবেকানন্দ কর্মযোগে বলছেন যে মানুষের কর্তব্য হচ্ছে সবসময় কর্ম করা, কর্ম বিরতি থাকা উচিতই নয় কারণ। আবার এখানে তিনি বলছেন যে কর্ম না করাটাই হচ্ছে মানুষের কর্তব্য। তাহলে এই তো সংঘাত হয়ে যাচ্ছে, তো সংঘাত হচ্ছে না। এখানে তিনি যেটা বলছেন যে কর্তব্য হচ্ছে কিছু না করা, সেটা তিনি বলছেন যে আজে বাজে কাজ না করা। মানুষের একটা স্বভাব হয়ে গেছে, আমার তোমার স্বভাব হয়ে গেছে, যে আমরা কখনো খালি বসে থাকতে পারি না। মানে আমাকে যদি এখন কেউ বলে যে খালি বসে থাক, কোনো কিছু করিস না, চুপচাপ 2 মিনিট বসে থাক বা 1 ঘন্টা বসে থাক, আমি আপনি কেউ হয়তো ভালো করে বসে থাকতে পারবো না। আমাদের ভিতর থেকে জ্বালা করতে শুরু করবে যে কিছু একটা করতে হবে, কিছু একটা বলতে হবে কাউকে, তাই না? চুপ করে বসে থাকতে, সাইলেন্সে বসে থাকতে আমরা পারি না। শান্ত মন আমাদের নেই, এটাই হচ্ছে মেন কথা। এবং এই যে সবসময় কিছুটা করতে হবে একটা ধারণা, তার জন্য আমরা না সবসময়, বেশিরভাগ সময় উল্টা সিধা কাজ করি, যেই কাজের কোনো প্রয়োজনীয়তা নেই সেই কাজগুলো করি। এবং যখনই যে কোনো কাজ করি সেই কাজে একটা সংকল্প নিয়ে বা একটা কোনো কি বলবো, একটা থট নিয়ে করি যে আচ্ছা এই কাজটার জন্য, এই ফলটার জন্য আমি কাজ করছি, যাতে আমি এই জিনিসটা চরিতার্থ মানে এই জিনিসটা পেতে পারি। কিছু পাওয়ার জন্য কাজ করি আমরা, কাজের জন্য কাজ করি না। এখানে বিবেকানন্দ সেই কথাটাই বোঝাতে চেয়েছেন যে কর্তব্য কাজ না করা, তোমার কর্তব্য হচ্ছে সংকল্পহীন হয়ে কাজ করা। আর সংকল্পহীন হয়ে যদি কাজ করতে হয়, তাহলে কাজ এমনভাবে করতে হবে যে যেই হাতের সামনে যেই কাজটা আসছে সেই কাজটাও করো। যদি হাতের সামনে কোনো কাজ না থাকে, তাহলে আগ বাড়িয়ে কোনো কাজ করার চেষ্টা করো না, চুপচাপ বসে থাকো। তোমার সামনে কোনো কাজ নেই, জোর জবরদস্তি নিজেকে কর্মঠ দেখানোর জন্য, নিজেকে বলশালী দেখানোর জন্য কোনো রকম কাজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাতে আপনার পরিশ্রম বাড়বে, আপনার মন অশান্ত হবে, ঠিক আছে? আর আপনি একটা সংকল্পবদ্ধ হয়ে পড়বেন এবং সেই কাজটা করলেও অপূর্ণ মনে করবেন, কারণ কিছু পাওয়ার আশায় করছেন আপনি, তাই না? তো কাজ আমাদেরকে সেইভাবেই করা উচিত, যেটা তিনি তার কর্মজ্ঞান বইটিতে লিখছেন বিবেকানন্দ, যে কাজ আমাদের সবসময় করে যেতে হবে। এইখানে তিনি কাজ বলতে সেই কাজটাকে বুঝিয়েছেন যে কাজটা ন্যাচারালি আপনার কাছে আসছে, ন্যাচারালি আপনার সামনে এসে বলছে যে আমাকে এক্সিকিউট করো, সেই কাজগুলো আপনার পূর্ণ মন নিয়ে করা উচিত। কিন্তু তাছাড়া যখন আপনার কাছে কোনো কাজ আসছে না বা আপনি খালি বসে আছেন, তখন আঁক বাড়িয়ে কোনো কাজ করতে যাবেন না, তাতে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর আপনি এমন একটা জিনিসে জড়িয়ে পড়বেন যেখানে আপনার মনোভাব হয়ে পড়বে যে আমি যে কোনো কাজ করব একটা ফলের আশায় করব, কাজের জন্য কাজ আমি করব না। যেমন আমি এখন এই ভিডিওটি বানাচ্ছি, তো আমি ভিডিওটি বানানোর পিছনে যদি মানে ভিডিওটি বানাতে বানাতে যদি এখন ভাবি যে আমি ভিডিওটি বানাচ্ছি, খুব ভালো ভিউজ পাবো, ফেমাস হয়ে যাবো, বহুত পয়সা কামাবো, তাহলে আমি যে মেসেজটা দিতে চাইছি, আমি যে আহ, কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি বা আলোচনা করতে চাইছি, সেটার মূল ভাবটা নষ্ট হয়ে যাবে। আমাকে ভাবতে হবে যে আমি এই কাজটা করছি কারণ এই কাজটা করা দরকার,
এই কথাগুলো জানানো প্রয়োজন মনে করছি আমি, কথাগুলো কারোর সাথে শেয়ার করা, আলোচনা করা আমি প্রয়োজন বোধ করছি, তাই জন্য আমি কাজটা করছি। ওই মনোভাব নিয়ে কাজটা করাই বেটার। ভিউজের চক্করে যদি কাজ করতে যেতাম তাহলে হয়তো আমি ভিডিওটাকে আরও ছোটো বানাতাম, আর বা হয়তো এমন কিছু বানাতাম যেটা এখন বই বা সংক্রান্ত জিনিস নিয়ে ট্রেন্ডিং চলছে। তা আমি ওই মনোভাবে বিশ্বাসী নই, আমি ওই জিনিস করতেও চাই না। এইভাবে যদি কেউ দেখে তো ভালো, যাদের ভালো মনে হবে তারা দেখবে, তাদের মনে হবে না তারা দেখবে না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো আমি যেটা বলছিলাম যে আমাদের কাজ ওরকমই করা উচিত, আমাদের কর্তব্য ওটাই যে আমাদের হাতের সামনে যে কাজগুলো আসবে, যেগুলো প্রয়োজনীয়, সেগুলো আমরা করব। আর তাছাড়া কোনো কাজে মন দেব না, অযথা আমাদের মনকে চঞ্চল করব না। যতটা পারবো নিজের মনকে শান্ত রাখবো, স্থির রাখবো, যাতে সেখানে আমরা সেই স্বচ্ছ আয়নাতে আমরা নিজেদের সচিত্র দেখতে পারি, আমরা দেখতে পারি যে আমাদের ভিতরে কী কী জিনিস লুকিয়ে আছে। কেননা সাগরের জল যতক্ষণ আপনার উপরে থই থই করছে, আপনি ভিতরের গভীরতা কখনো তাকে দেখতে পারবেন না, ভিতরের গভীরে কি চলছে। তো আগে উপরের জিনিসটাকে শান্ত হতে দিন, একলা ঘরে কিছুক্ষণ বসুন, তবে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কি কি আছে, আপনার গভীরে কি কি আছে। আপনি নিজেকে চিনতে পারবেন সেই দিন। আর যেদিনকে আপনি বুঝতে পারবেন যে আপনার গভীরতা কতটা, আপনি নিজেই একটুখানি কি বলবো চুপচাপ হয়ে পড়বেন আরও বেশি। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার মধ্যে যা জিনিস আছে আমি সেটা দিয়ে বিশ্ব জয় করতে পারি। আপনার একটা আত্মবিশ্বাস তৈরি হবে সেখান থেকে, আর সেই আত্মবিশ্বাস থেকে আপনি দুনিয়া জয় করতে পারেন। এই জিনিসটা আমি ভালো করে বুঝে গেছি এবং আমি জিনিসটা ভালো করে মনে প্রাণে আত্মস্থ করার চেষ্টা করছি। কেননা আমি জানি এটা লজিক্যালি একদম ঠিক জিনিস, লজিক্যালি এটার একটা কারণ আছে যে এরকম করা। তো এই কটাই পয়েন্ট ছিল যেগুলো আমি লিখে রেখেছিলাম স্বামী বিবেকানন্দর এই বইটি থেকে, মানে স্বামী চেতনানন্দজির লেখা বহুরূপে স্বামী বিবেকানন্দ, এই বইটি থেকে আমি শিখেছি এইসব জিনিসগুলো। এটাই বলা ছিল আমার, এইটুকুনি। আপনারা যদি তোমরা যদি এখনও ভিডিওটা দেখছো তাহলে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। আশা করছি কিছু কিছু ইনসাইটস তোমরা পেয়েছো। আমি চাইবো তোমরা যাতে আমার সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করো কমেন্ট সেকশানে, বা তোমরা চাইলে আমাকে এমনি যোগাযোগও করতে পারো। আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি এবং চাইবো যে তোমরাও এই জিনিসগুলো নিয়ে আরও বেশি ইনকুইজিটিভ হও, আরও বেশি জানো, আরও বেশি বই পড়ো। যত বেশি জানবে তত বেশি তোমার সম্প্রসারণ হবে, তোমার অস্তিত্ব সম্প্রসারিত হবে, তোমার জ্ঞানের পরিধি বাড়বে। এবং যদি কোথাও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যারা আমার থেকে বয়সে বড় বা আমার থেকে ছোটও যারা দেখছেন, যদি আমার কোনো ভুল ত্রুটি ধরা পড়ে থাকে আপনার চোখে ভিডিওটিতে যেটা বললাম তার মধ্যে, তাহলে নিশ্চয়ই সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার। ততক্ষণের জন্য ভালো থাকুন, আরও বেশি বই পড়ুন, আরও বেশি জানুন। বই সব থেকে ভালো বন্ধু, এটা আমি বলে মনে করি। ততক্ষণ অবধি থ্যাংক ইউ আবার ভিডিওটি দেখার জন্য, এবং আমি আপনার সঙ্গে আবার দেখা করতে আসবো অন্য কোনো একটা বই নিয়ে কথা বলতে। আমি একটা বই পড়ছি, সেটা শেষ করলে সেটা নিয়ে আর একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ততদিন আমি যেমন শর্টস দিই আমার চ্যানেলে, সেরকম শর্টস দিতে থাকবো, সেগুলোও আপনারা দেখতে পারেন। সেখান থেকেও কিছু ভালো এবং জরুরি ইনফরমেশন আপনি পাবেন, সেই আশা আমি রাখি, সেই বিশ্বাস আমি রাখি। নমস্কার।